মনোজাগতিক অবস্থা থাকে যে আমার জয়টাই মূল, সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই সেই ধরনের আলোচনা খুব সহজ না, সেই আলোচনার শান্তিতে নিয়ে যাওয়া। এই যুদ্ধটাকে শুধুমাত্র আমি আসলে ইরান বনাম ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে আসলে চীন এবং রাশিয়ার যে এক ধরনের সমর্থন আছে, মৌন সমর্থন অথবা প্রকাশ্য সমর্থন না। চীন কিন্তু সবসময় খুব বেশি আক্রমণাত্মক থাকে না এবং সে সবসময় তার অর্থনৈতিক স্বার্থটাকেই গুরুত্ব দেয়। ট্রাম্প যে আকাঙ্ক্ষাটা করছে সেই আকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্য কেউ অন্য কিছু চিন্তা করছে না, কিংবা সেই স্পেসটাও সে অফার করছে না। ডিসিশন মেকিংয়ের যে ডেমোক্রেটিক যে কাঠামোটা, সেটা এখন আসলে এক্সিস্টই করছে না মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং এটা খুবই সত্যি কথা যে যেই চুক্তিটা হয়েছে সেই চুক্তিটা খুবই কন্ট্রোভার্সিয়াল। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল তা 2 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। যুদ্ধবিরতি চললেও যুদ্ধের রণদামামা বাজছে। একদিকে অবরোধ, অন্যদিকে নিয়ন্ত্রণ। লেবাননে ইসরায়েলের বোমা হামলা অব্যাহত আছে। এই পরিস্থিতিতে যুদ্ধের গতি প্রকৃতি এবং বিশ্ব অর্থনীতি নিয়ে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর তানজিমউদ্দিন খানের সঙ্গে। ডক্টর তানজিমউদ্দিন খান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ইরানের সর্বশেষ 14 দফা প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র পর্যালোচনা করছে। এর আগে 3 দফা প্রস্তাব দিয়েছিল, যুক্তরাষ্ট্র বলেছে তা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। প্রথম দফা সরাসরি আলোচনা হলেও দ্বিতীয় দফার আর সরাসরি আলোচনা হয়নি। পাকিস্তান দ্বিতীয়টির কাজটি করেছে। শেষ পর্যন্ত যুদ্ধ না শান্তি সমঝোতা? সমঝোতা, আপনার যদি এই আলোচনা কিংবা এই সংকট থেকে উত্তরণের যে চেষ্টাটা যদি দেখে থাকেন ইরান এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যেটা আমরা কূটনীতির ভাষায় বলি জিরো সাম গেম, নেগোসিয়েশনের ভাষায় এটাকে আমরা বলি যে আপনার ডিস্ট্রিবিউটিভ বার্গেনিং। তার মানে কোনো পক্ষ আসলে যেটাকে আমরা উইন উইন বলা চাইতে উইন লুজ বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে, বিশেষ করে তাদের যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তার রাজনীতিতে টিকে থাকাটা হচ্ছে অনেক বেশি পপুলিজম নির্ভর, যার ফলে এই পপুলিজমের এটাকে মানে আরও বেশি গ্রহণযোগ্য কিংবা পপুলিজমকে আরও বেশি পপুলার করার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তার জন্য জয়। কারণ ইরানের কাছে তার পরাজয়, এটা তার যে রাজনৈতিক যে যে ভাবমূর্তি, সেটা তার জন্য কোনো সুবিধাজনক অবস্থা তৈরি করবে না, যার ফলে জয় হারের মধ্যে পুরো যুক্তরাষ্ট্র এটা মেনে নেবে। হ্যাঁ, যার ফলে ওর জয় ছাড়া কিংবা জয়ের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা সে করতে পারছে না। এখন এই ধরনের যখন মানে মনোজাগতিক অবস্থা থাকে যে আমার জয়টাই মূল, সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই সেই ধরনের আলোচনা খুব সহজ না, সেই আলোচনার শান্তিতে নিয়ে যাওয়া, বরং অস্থিরতা এবং আনসার্টেনটি সেটাই বোধহয় অনিবার্য হয়ে উঠছে। এখন যুদ্ধের চেহারাটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে সেটা বলা না গেলেও অন্তত এইটুকু বলা যাচ্ছে যে এই সংকটটা সহজে বোধহয় ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র উতরাতে পারছে না। কিন্তু এই অচলাবস্থা যে দীর্ঘস্থায়ী হয়, প্রথমত যুক্তরাষ্ট্র সেটি কিভাবে মোকাবেলা করবে, সামাল দেবে, ইরান কিভাবে সামাল দেবে, আর বিশ্বে যে বিরূপ প্রতিক্রিয়া ইতিমধ্যে পড়েছে, জ্বালানির দাম ব্যারেল প্রতি $126 উঠেছে, মানে তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? মানে এটা সামগ্রিকভাবে একটা অস্বস্তির দিকে নিয়ে যাচ্ছে, এবং এটা অর্থনৈতিক অস্বস্তি, একই সাথে সামাজিক অস্থিরতা, মানে অসহনীয় অস্বস্তি এবং খুবই অসহনীয়। এবং দিনের শেষে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটাও একটা সম্ভাবনাও তৈরি হয় যে এরকম একটা অসহনীয় পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য একটা কালেকটিভ এফোর্ট তৈরি হতে পারে। বিশেষ করে আমরা হরমুজকে ঘিরেও যদি চিন্তা করি, যে হরমুজকে ঘিরে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যে অবস্থান, তাদের মিত্র দেশগুলোর জন্য কিন্তু সংকট তৈরি করেছে। যেমন তার এনার্জি সাপ্লাইয়ের জন্য চীন আছে, বাংলাদেশ আছে, ভারত আছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জাপান এবং সাউথ কোরিয়া, তারাও কিন্তু ভয়ঙ্করভাবে নির্ভর করে এই হরমুজ প্রণালীর উপর, যার ফলে তার মিত্র দেশ থেকেও কিন্তু
একটা চাপ তৈরি হবে এবং এই হয়েছে অর্থনৈতিক চাপ, সামাজিক অস্থিরতা, সেটার কারণেই হয়তোবা আমরা ট্রাম্পের শুরুর দিকে যে অবস্থানটা দেখছিলাম সেই অবস্থান থেকে কিন্তু সে একটা দোদুল্যমান একটা অবস্থার মধ্যে পৌঁছেছে, যার ফলে সে আগে যতটা খুব আগ্রাসনমুখী ছিল সেই জায়গা থেকে সে আগ্রাসনমুখী কি মুখী না সেটা এখন কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে না। এবং অনেক ক্ষেত্রেই যেটা খুব গুরুত্বপূর্ণ, বরং এই পরিস্থিতির মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে ইরানের ভাবমূর্তি কিংবা ওই অঞ্চলে ইরান যে একটা শক্তিশালী রাষ্ট্র এবং ইরান যে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে তার উদাহরণ কিন্তু তৈরি করেছে। এবং বিশেষ করে 13টা যে মিলিটারি বেজ সেখান থেকে ইভ্যাকুয়েট করতে বাধ্য হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যে একচ্ছত্র নিরাপত্তার জন্য একচ্ছত্র যে নির্ভরশীলতা গালফ স্টেটগুলার, সেই নির্ভরশীলতা নিয়ে যে আত্মবিশ্বাস সেটাও কিন্তু চির ধরেছে, যার ফলে আমরা কিন্তু একটা নতুন পলিটিক্যাল ম্যাট্রিক্স আমরা ওদের সামনের দিকে দেখতে যাচ্ছি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মানে বৈশ্বিক ভূ রাজনীতি পাল্টে যাবে এবং ইরান মধ্যপ্রাচ্যেও কিন্তু তার অবস্থানটাকে আমি মনে করছি এই যুদ্ধের মধ্য দিয়ে অ্যাটলিস্ট কৌশলগত দিক থেকে সে কিন্তু তার আধিপত্য সংহত করতে পারছে। অনেক বেশি সংহত করতে পেরেছে। বরং এটার পুরো সুবিধাটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যত না গেছে তার চাইতে পুরো সুবিধাটা পেয়েছে আসলে ইরান। তার মানে যুক্তরাষ্ট্র এখন অনেকটা ব্যাকফুটে চলে গেছে, একেবারে, একটা এবং পেছনে চলে এবং গেছে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ইরান যুদ্ধকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও কিন্তু এই যে নো কিংস মুভমেন্ট, বার্নি স্যান্ডার্সের নেতৃত্বে এবং আরও ইয়াং বেশ কিছু ডেমোক্রেটিক পার্টি যে লিডারশিপ আছে তারা কিন্তু নো কিংস মুভমেন্ট এখন অনেক বেশি পপুলার হয়েছে, যার ফলে ট্রাম্পের যেই রাজনৈতিক যে পপুলিজম এই ইরানকে ঘিরে কিন্তু অনেক বেশি হ্রাস পেয়েছে, যার ফলে অভ্যন্তরীণভাবেও কিন্তু সে অনেক চাপের মধ্যে আছে। বাহ্যিকভাবে আমরা যাই দেখি না কেন, সামগ্রিকভাবে আসলে ট্রাম্পের জন্য ইরানের এই ইস্যুটাকে যে তারা সমাধান করতে না পারে এই অস্বস্তি থেকে তারা কিন্তু বের হতে পারবে না, এই রাজনৈতিক অস্বস্তি থেকে। কিন্তু ইরান এই অচলাবস্থা বেশি দিন থাকলে ইরান কি এটা সামাল দিতে পারবে? ইরানের জন্য তার সামাল দেওয়া অর্থনৈতিক নিশ্চিতভাবে ডিফিকাল্ট, পার্টিকুলারলি তার যে অর্থনীতি, তারা তো একটা দীর্ঘ সময় স্যাংশনের মধ্য দিয়ে ছিল। বিশেষ করে কিছুটা স্যাংশন লাঘব হয়েছিল 2015 সালে তাদের যে নিউক্লিয়ার এগ্রিমেন্টটা হয়েছিল, কিন্তু এখন আবারও যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এইটুকু বলা যায় যে তারা অর্থনৈতিকভাবে একটা বেকায়দা অবস্থায় পড়েছে এবং এটা আরও ঘনীভূত হবে। কিন্তু ইরানের জন্য যেটা সুবিধাজনক যে ইরানের জন্য এগুলো নতুন কিছু না, 8 বছর ইরাকের সাথে যুদ্ধ করেছে এবং তারপর থেকে তারা তো অর্থনৈতিক অবরোধের মধ্যে ছিলই এবং এক ধরনের রেজিলিয়েন্স তাদের সমাজের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু এখন মুশকিলটা হচ্ছে যে এবার যে পরিস্থিতি যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা সফলভাবে মোকাবেলা করতে গিয়ে তাদের কিন্তু অর্থনৈতিক চাপও তৈরি হয়েছে। এখন দিনের শেষে এটা শেষ পর্যন্ত কতদিন পর্যন্ত তারা এই চাপটা সইতে পারবে, হয়তোবা সেই পেনটা নিতে পারবে, কিন্তু দিনের শেষে অর্থনৈতিক চাপটা কতদিন পর্যন্ত সে টানতে পারবে সেটা হচ্ছে আসলে আমাদের এখন খুব গবেষণার বিষয়। এবং বিশেষ করে ইরান অবশ্য চেষ্টা করছে হরমুজকে ঘিরে যে সংকট সেই সংকটের বিকল্প হিসেবে যেমন পাকিস্তানের সাথে ল্যান্ড ট্রানজিটের মধ্য দিয়ে রপ্তানির ব্যবস্থা করা, এই ধরনের বিকল্প কিছু চেষ্টা কিন্তু ইরানের পক্ষ থেকে আছে। সেগুলো সফল হলে, সেগুলো যদি সফল হয় সেই ক্ষেত্রে তারা হয়তো অর্থনৈতিক চাপটা কিছুটা হলে সহ্য করতে পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে হরমুজকে ঘিরে যে টোল আদায়, সেটাও যদি তারা সফলভাবে করতে পারে তাহলে কিছুটা তাদের অর্থনৈতিক কষ্টটা লাঘব হতে পারে। কিন্তু দিনের শেষে এটাও শেষ পর্যন্ত আসলে সফল হবে কিনা সেটাও তো আসলে সময়। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মস্কো সফর করেছিলেন এবং সেই সফরে আমরা দেখলাম যে দ্বিপক্ষীয় বৈঠক, মানে শুধু সাক্ষাৎকার নয়, এবং মস্কো থেকে বিবৃতিও দেওয়া হয়েছে তারা চীনের পাশে, ইরানের পাশে আছে। আর সর্বশেষ রিপোর্ট দেখলাম যে মস্কো থেকে বলা হয়েছে আমরা ইরানকে যা দিয়েছি তা অস্ত্রের চেয়ে বেশি। আপনি কূটনীতির ভাষায় এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা এর মধ্য দিয়ে আসলে নিশ্চিত করা হচ্ছে যে বিশেষ করে, এবং ইরান কিন্তু এই সফরের মধ্য দিয়ে বলেছে যে তাদের কৌশলগত অংশীদার হচ্ছে রাশিয়া, যার ফলে এই যুদ্ধটাকে অনেকেই আমরা মনে করছি এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান, কিন্তু এর মধ্য দিয়ে ছায়া শক্তি হিসেবে কিন্তু রাশিয়া এবং চীন আছে। এবং বিশেষ করে আমরা তো এই সংবাদটা তো সব জায়গায় এসছে যে স্যাটেলাইট যে সার্ভিস
সেটা চীন প্রদান করেছে। এবং একইভাবে রাশিয়াও কৌশলগত বেশ কিছু তথ্য দিয়ে, এবং অনেকে বলছে হয়তোবা সেটা মানে ম্যাটেরিয়াল ক্যাপাবিলিটির দিক থেকেও সহযোগিতা করেছে ইরানকে। যার ফলে এই যুদ্ধটাকে শুধুমাত্র আমি আসলে ইরান বনাম ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে আসলে চীন এবং রাশিয়ার যে এক ধরনের সমর্থন আছে, মৌন সমর্থন অথবা প্রকাশ্য সমর্থন না, সেটা থেকে বলা যায় যে এই যুদ্ধের প্রকৃতিটা কিন্তু দ্বিপাক্ষিক না। ইরানের প্রতি চীন ও রাশিয়ার সম্পর্ক সমর্থনের কথা বলছিলেন। চীন প্রথম দিকে যতটা তৎপর ছিল, মানে একটি শান্তি প্রতিষ্ঠার জন্যে বা সমঝোতায় আসার জন্যে, এবং সে স্বাভাবিকভাবে তার জ্বালানির সিংহভাগ আসে হরমুজ থেকে। সাম্প্রতিককালে তার সেটা একটু ভাটা পড়েছে মনে হয়, তৎপরতা কম। কিন্তু অন্যদিকে চীনের বিরুদ্ধে যে টিপট রিফাইনারির যে তার কারখানাগুলো, তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, সেখানে জ্বালানি সরবরাহ না করতে পারে যুক্তরাষ্ট্র। পাল্টা আবার চীন বলছে যে এর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। পাল্টা ব্যবস্থা কি হতে পারে? চীনের জন্য যে সুবিধাটুকু আছে, যে আমরা যদি অর্থনৈতিকভাবে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কম্পেয়ার করি, ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল ট্রেড, ইন টার্মস অফ তাদের যদি আমরা ইনফ্যাক্ট কারেন্ট অ্যাকাউন্টের সারপ্লাসও দেখি, তারা কিন্তু অর্থনৈতিকভাবে অনেক সুস্থির অবস্থায় আছে সব কিছুর পরেও। এবং আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যে চীনের জন্য সুবিধাজনক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ইন্টারন্যাশনাল আর্মস ট্রেডেও কিন্তু এখন চীন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পার্টিকুলারলি পাকিস্তান ইন্ডিয়া যে আপনার এই যে প্লেন নিয়ে যে যুদ্ধ, ফাইটার নিয়ে যুদ্ধ, এবং চীনের প্রস্তুত করা প্লেনের সফলতা, ঠিক একই সাথে যে কথাটা বললাম যে মিলিটারি যে যে যেই আপনার সিকিউরিটি প্রোভাইড করছিল মিলিটারি বেজের মধ্য দিয়ে, সেখানে যে সেই আত্মবিশ্বাসে যে গালফ স্টেটের যে চির ধরা, তার মধ্য দিয়ে কিন্তু এখন চীনের মিলিটারি ইকুইপমেন্টের প্রতি কিন্তু আগ্রহ বেড়েছে। সেই ক্ষেত্রে একটা হতে পারে চীনের যে আর্মস এক্সপোর্টের সম্ভাবনাটা বাড়বে মধ্যপ্রাচ্যে, যদিও ইতিমধ্যে বেশ কিছু কাতার, কুয়েত সহ বেশ কিছু গালফ স্টেট হচ্ছে $8 বিলিয়ন আর্মস পারচেজ করবে বলে আমরা খবর দেখেছি। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি চীন মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংঘাতগুলো দেখি, চীন কিন্তু সবসময় খুব বেশি আক্রমণাত্মক থাকে না, এবং সে সবসময় তার অর্থনৈতিক স্বার্থটাকেই গুরুত্ব দেয়। কিন্তু এবার কিন্তু আমরা বেশ কিছু ব্যতিক্রম স্টেটমেন্ট চীনের কাছ থেকে পেয়েছি, এবং এই স্টেটমেন্টটা আমার কাছে মনে হচ্ছে প্রথম দিকে ওরা যেরকম সফট অ্যাপ্রোচটা ছিল, কিন্তু এই যুদ্ধ যত বেশি দীর্ঘায়িত হয়েছে এবং ইরানের মোকাবেলা করার শক্তি যত বেশি প্রকাশিত হয়েছে, তার সাথে সাথে কিন্তু ইরানের এই চীনের কূটনৈতিক তৎপরতার কিন্তু ভিন্নতা এসছে। এবং আমার কাছে মনে হচ্ছে চীনের এইটুকু অনুধাবন হয়তোবা আছে যে ইরান যে অবস্থাটা তৈরি করতে পেরেছে, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অনেক বেশি চাপ, মানে কূটনৈতিক চাপ কিংবা অন্য যেই চাপটাই হোক, সেটা অনেক বেশি, যার ফলে ইরান খুব সুবিধাজনক অবস্থায় আছে। তো ইরানের ওই সুবিধাজনক অবস্থানটাকে বোধহয় ওরা অফসেট করতে চায়নি অন্য কোনোভাবে, যার জন্য তাদের ওই মানে কূটনৈতিক তৎপরতা কিন্তু আমরা পরিবর্তন দেখেছি। ইরানে যুক্তরাষ্ট্রের বা ইসরায়েলের সর্বাত্মক অভিযান, অর্থাৎ স্থল আক্রমণের কোনো সম্ভাবনা দেখেন কিনা? স্থল আক্রমণের সম্ভাবনার আসলে আমি আসলে এই সম্ভাবনাটা এই মুহূর্তে দেখছি না। এই জন্য দেখছি না যে সেই সম্ভাবনাটা যদি থাকতো, যুক্তরাষ্ট্র ইরানে এককভাবে স্থলভাগে আক্রমণ করবে, তাহলে ন্যাটোর শরণাপন্ন হতো না। এবং এই বিপদটা নিশ্চয়ই ওদের অনুধাবন হয়েছে, পার্টিকুলারলি যুদ্ধ শুরু হওয়ার পরে। এবং ইনফ্যাক্ট কোনো একটা স্টেটমেন্টে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছিল যে ইরানিয়ানস আর ভেরি স্মার্ট। তো যার ফলে কৌশলগত কারণে তারা এখন সরাসরি স্থলভাগের আক্রমণে যাবে কিনা, সেটা নিয়ে বোধহয় আগের সেই অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র নেই। এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে তার যে মিত্র দেশগুলোর উপরে কিন্তু সে নির্ভর করতে চাইছিল, কিন্তু সেই নির্ভরতার দেখা যাচ্ছে সেখানেও কিন্তু চির ধরেছে। ইউরোপ তো মোটামুটি মানে এই যুদ্ধে নেই এরকম ঘোষণাই দিয়েছে, যদিও কোথাও কোথাও সামরিক ঘাঁটি ব্যবহার করছে। কিন্তু সর্বশেষ আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে
জার্মানি থেকে তাদের যে সৈন্য আছে তার একটা অংশ প্রত্যাহার করে নেবে, অর্থাৎ শাস্তিমূলক। কারণ জার্মানি এই যুদ্ধের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছিলেন। তার মানে হচ্ছে তার যে কথাটা বললাম যে তার মিত্র রাষ্ট্রগুলোর সাথেও কিন্তু তার সম্পর্ক চির ধরেছে এবং তাদের মধ্যে যে আত্মবিশ্বাসের সম্পর্ক ছিল বিশেষ করে এই মিলিটারি সিকিউরিটিকে ঘিরে, সেটা কিন্তু নাই। এবং ওইটাই কিন্তু আমি এর আগের প্রশ্নের উত্তরেই বলছিলাম যে আলটিমেটলি আত্মবিশ্বাসের যে চিরটা সেটাই হয়তো তাকে নিরুৎসাহিত করবে স্থলভাগে আক্রমণের ক্ষেত্রে। এবং দিনের শেষে এখন যে আলাপটা অনেক সময় আসছে যে পাল্টা একটা ন্যাটো তৈরি করা, ইউরোপের জন্য আলাদা করে একটা ন্যাটো তৈরি করা, তার মানে হচ্ছে যে আসলে বিশ্ব ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে আন্তর্জাতিক যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয়টার অবস্থানটা কিন্তু আসলে এই যুদ্ধের মধ্যে দিয়ে অন্তত এটা এক্সপোজ হয়েছে, আগের মতো সেই শক্তিশালী অবস্থানে নেই কিংবা সেই আত্মবিশ্বাসের সাথে তারা আর ফাংশনাল নেই। নতুন মেরুকরণ হতে পারে, স্পষ্ট মেরুকরণ হতে পারে বলে মনে করেন? নতুন মেরুকরণ, সহজ কথা হচ্ছে আমরা যদি নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে দেখি, খুব স্বাভাবিকভাবেই এক ধরনের মাল্টিপোলারিটির আমরা দেখছি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং এই হরমুজ এবং আপনার মনে আছে কি 1956-এর এই সুয়েজ ক্যানেলকে ঘিরেও ব্রিটেনের সাথে ইজিপ্টের যে 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 সংকটটা, তারপরেই কিন্তু ব্রিটেনের যে একেবারে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার যে হেজিমনিক রোল, সেখান থেকে তার যে পতন, সেই সুয়েজ ক্যানেল ক্রাইসিসকে ঘিরে কিন্তু আমরা দেখেছিলাম। এবং অনেকেই ধারণা করছে হরমুজের এই ঘটনাটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আসলে একই রকম বার্তা নিয়ে আসছে কিনা, যে তার এই হেজিমনিক রোলের আসলে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসাবে আপনি কি মনে করেন যে তার সেই 50-এর দশকের ব্রিটেনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে? এই সম্ভাবনাটা অনেক বেশি শক্তিশালী। বিশেষ করে একটা স্টেট যখন হেজিমনিক হয়ে ওঠে, তার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পাবলিক গুডস অফার করার ক্যাপাসিটি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে সেই পাবলিক গুডস অফার করতে পারে না, তার বড় এক্সাম্পল হচ্ছে যে নেটো পরিচালনার ক্ষেত্রেও কিন্তু তারা বলছিল যে সব মিত্র রাষ্ট্রের এই এই অর্থনৈতিক দায়ভারগুলো সমানভাবে নিতে হবে। এবং সেই অর্থে আমরা যদি বিবেচনা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিমটমগুলো কিন্তু অনেক পুরনো। আমরা বেশ কয়েক বছর ধরেই দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্যাপাসিটিগুলো একটা হেজিমনিক স্টেট হয়ে ওঠার ক্ষেত্রে যে ক্যাপাসিটিগুলো দরকার ছিল, সেই ক্যাপাসিটিগুলো আস্তে আস্তে কমছে। এবং এটার মধ্য দিয়ে আমার কাছে মনে হয় যে এইটা নিশ্চিত হতে যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তোবা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যেই ধরনের নেতৃত্ব আমরা এতদিন ধরে দেখে আসছিলাম, সেটার আলটিমেট একটা এক্সপ্রেশন ঘটবে। উপসাগরীয় দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের যে একক আধিপত্য, কর্তৃত্ব, সেটা কি খর্ব হতে পারে? সেটা খর্ব হবে না, ঠিক ওদের সম্পর্কের মধ্যে ধরনটা পরিবর্তন হবে। তাদের যেমন একচ্ছত্র লয়্যালটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি, এখন একটা ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ, দেয়া নেওয়ার সম্পর্ক। বিশেষ করে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে 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 মিলিটারি সাপোর্ট, বিশেষ করে তার মিলিটারি বেজের মধ্য দিয়ে তার নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা এবং তাদেরকে সুসংহত রাখা, সেই আত্মবিশ্বাসটা কিন্তু নড়ে গেছে। যার ফলে তারা এখন একচ্ছত্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের সে আনুগত্য থাকবে কিনা কিংবা সে আসলে বিকল্প শক্তি খুঁজবে কিনা, সেটাও কিন্তু এখন অনেকটাই আমার কাছে মনে হয় যে স্পষ্ট হয়ে উঠছে। যার ফলে এই জায়গায়ও একটা বড় পরিবর্তন আসতে পারে যে তার নিরাপত্তার জন্য সে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেও অন্যান্য কোনো রাষ্ট্র কিংবা অন্যান্য কোনো মিত্র রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে তাদের আগ্রহটা বাড়বে। আপনি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প জয় ছাড়া তার ফিরে যাওয়া কঠিন, কারণ তার দেশের মানুষের কাছে মুখ দেখাতে হবে বা বিশ্বব্যাপী। আর সেখানে একটি বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রধান দাবি এক হচ্ছে রেজিম চেঞ্জ, সেটা তো করতে পারেনি। আরেকটি হচ্ছে যে ইরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধ না হয় বা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো ইরানের হাতে না থাকে, সেক্ষেত্রে বিকল্প কী হতে পারে? ইরান, মানে একটা বিষয় বুঝতে হবে যে এই ঘটনার মধ্য দিয়ে ইরানের মধ্যে যারা কনজারভেটিভ ছিল, দুটা গ্রুপ তো ছিল ওদের। বিশেষ করে 2015 সালের পরে আমরা কিন্তু দেখেছিলাম যারা রিফর্মিস্ট, তারা কিন্তু শাসন ব্যবস্থায় মোটামুটি তাদের অবস্থানটাকে সুসংহত করেছিল ওই যে হাসান রুহানির নেতৃত্বে। এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু ইরানের শাসন ব্যবস্থায় আপনার ইরানিয়ান যে রেভলিউশনারি গার্ড কাউন্সিল IRGC কিন্তু এখন অনেক বেশি শক্তিশালী হয়েছে এবং এক ধরনের মিলিটারাইজেশন। ঠিক একই সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ ইরানের ক্ষেত্রে, যে তার জন্য
ইউরেনিয়াম এনরিচমেন্টের যে ইস্যুটা, তার সোভারেন্টির সিম্বলিক অর্থে তার সোভারেন্টিকে এক্সপ্রেস করে, যার জন্য সেইটা ইরান আসলে ছাড় দিবে কিনা, সেটা ছাড় দেওয়ার সম্ভাবনাটা আমার কাছে হয়তো আর নতুন কোনো হিসাবের মধ্যে যাবে, কিন্তু পুরো মাত্রায় ছাড় দিবে কিনা, যে ইউরেনিয়াম সমৃদ্ধ হবে না এই ধরনের কোনো কমিটমেন্টে যাবে কিনা, এবং সেরকম একটা কমিটমেন্টে গেলে আইআরজিসির কিংবা যারা হার্ডলাইনার, এবং এই যুদ্ধের মধ্যে দিয়ে হার্ডলাইনাররা কিন্তু আরও সুসংহত হয়েছে, তাদের অবস্থানটা কিন্তু দুর্বল হয়ে যাবে। এরই মধ্যে ইউরেনিয়াম জাতিসংঘের ইউরেনিয়াম সমৃদ্ধ দেশগুলোর অস্ত্র নয়, ইউরেনিয়াম সমৃদ্ধ দেশগুলোর যে সংগঠন, তার সহসভাপতি নির্বাচিত হয়েছে ইরান, এবং যুক্তরাষ্ট্র এর খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এটার কোনো তাৎপর্য আছে বলে মনে করেন? একটা ইরান যেটা চেষ্টা করবে যে ইউরেনিয়াম এনরিচমেন্টের বিষয়টা, কিংবা এটা তো আমাদের 2015 সালে আইইই এর একটা বড় ধরনের ভূমিকা তারা কিন্তু অ্যাকনলেজ করেছে এবং প্রাতিষ্ঠানিকভাবে মেনেও নিয়েছিল। ইরান চাইবে এই প্রাতিষ্ঠানিকতাটাকেই গুরুত্ব দেওয়া, যাতে যুক্তরাষ্ট্রের যে ছায়া থেকে তারা এই ইস্যুতে বের হয়ে আসতে পারে, এবং বরং তাদের এরকম ওই প্রতিষ্ঠানের নেতৃত্ব স্থানে যাওয়া মানে হচ্ছে তাদের জন্য কিন্তু ওই সম্ভাবনা এবং সুযোগটা আরও বেশি সুসংহত হয়েছে আগে যে কোনো সময় যেতে। এবং এখন মুশকিলটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান, তারা তো প্রাতিষ্ঠানিকতার মধ্যে নেই, এবং এক ধরনের যেটাকে আমরা বলি মানে ইম্পেরিয়াল একটা অ্যাটিটিউড মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, এবং এই ইম্পেরিয়াল অ্যাটিটিউডটা আমার কাছে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের মনোজগৎকেই প্রকাশ করে, এবং অনেকে এটাকে বলছেন যে এটা আসলে ডোনাল্ড ট্রাম্প যা করছে সেটা হচ্ছে তার ওই 19 শতকের গানবোট ডিপ্লোমেসির একটা মানে এক্সপ্রেশন। গানবোট ডিপ্লোমেসিটা হচ্ছে যে মানে যতক্ষণ পর্যন্ত কেউ নিজেকে সাবমিট না করে ততক্ষণ মধ্যে তাকে বোমা মারতে থাকো। এই ধরনের মনোবৃত্তি, এই ধরনের মনোজাগতিক অবস্থান দিনের শেষে সুস্থ সমাধানের দিকে নিয়ে যায় না, বরং অস্থিরতাই তৈরি করে। আমরা দেখলাম যে ইরান যুদ্ধের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের সামরিক যে কমান্ড, সেখানে এক ধরনের মতবিরোধ দেখা দিল, এবং সেনাবাহিনীর একটি কমান্ডের প্রধান পদত্যাগও করলেন বা পদত্যাগ করতে বাধ্য হলেন। আপনি পেন্টাগনের মধ্যে কোনো বড় ধরনের ফাটল দেখতে পাচ্ছেন? মানে যুদ্ধ ইস্যুতে তো আসলে পেন্টাগনের নিজেদের মধ্যে মতপার্থক্য ছিল, এবং ইনফ্যাক্ট একটা রিপোর্টও ডিটেল এসছিল যে কিভাবে আলাপগুলো হয়েছে। এবং মুশকিলটা হচ্ছে যে প্রক্রিয়ায়, এবং এটা বোধহয় এই সময়ে অন্যান্য যে কোনো সময়ের চাইতে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্থক্যটা হচ্ছে এখানেই, যে মার্কিন যুক্তরাষ্ট্র যে উপায়ে এই মানে ক্রিটিক্যাল ডিসিশনগুলো নিত একটা কালেকটিভ এফোর্ট থাকতো, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে ট্রাম্পের চিন্তার বাইরে, কিংবা ট্রাম্প যে আকাঙ্ক্ষাটা করছে সেই আকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্য কেউ অন্য কিছু চিন্তা করছে না, কিংবা সেই স্পেসটাও সে অফার করছে না। এবং পুরো আলোচনায় দেখা যাচ্ছে যারা টেকনিক্যাল এক্সপার্ট আছে, যেমন নিউক্লিয়ার ইস্যুতে নিউক্লিয়ার এক্সপার্টের চাইতে তার আত্মীয় স্বজন দেখা যাচ্ছে সেই আলোচনাগুলোয় আধিপত্য বিস্তার করছে। এবং এর মধ্য দিয়ে যে সমস্যাটা তৈরি হচ্ছে, ট্রাম্পের চিন্তাটার আসলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওর চিন্তাটাই আসলে রিফ্লেক্টেড হয়, যার ফলে ওই ডিসিশন মেকিংয়ের যে ডেমোক্রেটিক যে কাঠামোটা, সেটা এখন আসলে এক্সিস্টই করছে না মার্কিন যুক্তরাষ্ট্রে। যার জন্য আমি বলছিলাম যে এটা তো আসলে ইম্পেরিয়াল মার্কিন যুক্তরাষ্ট্র। এখন ইম্পেরিয়াল মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তগুলো খুব যে গণতান্ত্রিক হবে এটা আমার কাছে মনে হয় না। না, মার্কিন যুক্তরাষ্ট্র তো সবসময়ই ইম্পেরিয়াল, তার অন্যান্য ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে ইত্যাদি। না, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ওর পলিসি মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু সবার অংশীদারিত্বটা নিশ্চিত করতো, পার্টিকুলারলি টেকনিক্যাল এক্সপার্ট যাদের আছেন, ওনারা যেই উপায়ে বিশেষ করে ফরেন পলিসির ক্ষেত্রে তাদের ফরেন পলিসি স্ট্যাবলিশমেন্টের অবস্থানটাকে তারা গুরুত্ব দিত, যার ফলে গভর্নমেন্ট চেঞ্জ হলেও তাদের কিন্তু ফরেন পলিসির ক্ষেত্রে এক ধরনের ধারাবাহিকতা থাকতো। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে স্ট্যাবলিশমেন্টও ওই যে আমাদের দেশের ক্ষেত্রে যেমন হয়েছিল সব প্রতিষ্ঠান এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও মনে হয় যে একই। এবং কেউ যদি বিরোধিতা করে, ভিন্ন মত পোষণ করে, তাহলে ট্রাম্পের সুনজরের মধ্যে আর থাকে না। আরেকটি বিষয় ঠিক আলাদা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট, ইরান যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট নয়, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে শুল্ক চুক্তি সই হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। সেই শুল্ক চুক্তি নিয়ে অনেকেই বলছেন, এবং বিশেষ করে বিশেষজ্ঞ আলোচক বা অ্যাক্টিভিস্ট তারা
যেটা জাতীয় স্বার্থবিরোধী এবং সার্বভৌমত্বের প্রতি আঘাত। আপনি একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসাবে কিভাবে দেখছেন? কিন্তু আমরা একই সঙ্গে দেখছি যে এই বিষয়ে সরকারি দল এবং বিরোধী দল নির্বাক কোনো কথা বলছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমাদের এটা একটা সংকটের জায়গা, যে আমরা আসলে যেই কথাগুলো খুব খোলামেলাভাবে বলতে পারা উচিত আমরা হয়তো বলতে পারি না, এবং সেই জায়গাটায় দেখা যায় সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় না। এবং এটা খুবই সত্যি কথা যে যেই চুক্তিটা হয়েছে সেই চুক্তিটা খুবই কন্ট্রোভার্সিয়াল, এবং এটাও ঠিক যে ডোনাল্ড ট্রাম্প যেই ধরনের বিশ্ব ব্যবস্থা দেখতে চায় কিংবা যেই ধরনের অনুশীলনের মধ্যে আছেন পলিসির ক্ষেত্রে, তার তো বড় উদাহরণ ভেনেজুয়েলা, যে এখানে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক চুক্তি কিংবা আমরা বিশ্ব বাণিজ্য সংস্থা জানি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তাদের ভূমিকা, এগুলো খুব একটা গুরুত্ব পায় না। দিনের শেষে কোট আনকোট আমেরিকা ফার্স্ট। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এখন ক্ষমতাসীন হয়েছেন তারাও কিন্তু বলেছে সবার আগে বাংলাদেশ। এখন সেই জন্য এই তাদের চুক্তিতে সবার আগে বাংলাদেশ থাকলো না সবার আগে সেই আলাপটাই আমি করছি, যুক্তরাষ্ট্র যে সেই জন্য আসলো? খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসলে সবার আগে বাংলাদেশ তো রাখা যায়নি, এটা সবাই মোটামুটি একমত যে এই চুক্তির মধ্য দিয়ে আসলে সবার আগে মার্কিন যুক্তরাষ্ট্রই থেকেছে। এখন সবার আগে বাংলাদেশকে ফেরানোর ক্ষেত্রে যেই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেই ধরনের পদক্ষেপের দিকে আসলে যাওয়াটাই সমীচীন, যদি সাধারণ মানুষ, সাধারণ ভোটার উপর আস্থাটা থাকে। আপনার পরামর্শ কি, কিভাবে যেতে পারে? আমার কাছে মনে হয় দিনের শেষে একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আছে এখন একরকম, কিন্তু সবসময় তো ক্ষমতায় থাকে না, ক্ষমতার বাইরেও তো কখনো কখনো যেতে হয়। কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তার সাথে সাধারণ মানুষের সম্পর্ক। এই সাধারণ মানুষের সম্পর্কটা যত শক্তিশালী হবে, যত জোরালো হবে, ততই কিন্তু ওই দল ক্ষমতায় থাকুক কিংবা না থাকুক নিরাপদ। সেই জন্য সাধারণ মানুষের আকাঙ্ক্ষা যেই চুক্তি আসলে মানে প্রতিফলন করে না, সেই চুক্তি নিয়ে দ্বিতীয়বার ভাবার অবকাশ আছে, এবং সেইটা দ্বিতীয়বার, এবং ওখানে একটা ক্লজও আছে যেটা নিয়ে আবার আলোচনা করে, যদি ওনারা মনে করেন পার্লামেন্টে আলোচনা হতে পারে, আলোচনা করে এটাকে বাংলাদেশের পক্ষে কতটুকু আনা যায় সেই বিষয়টা আসলে মানে আপনি মনোযোগী হওয়া উচিত। সংশোধন বা একেবারে সংশোধনের এটা কথা নিয়ে বলছেন। সংশোধন যাওয়া যেতেই পারে, এবং সেইটা সরকারের তরফ থেকে উদ্যোগটা থাকা উচিত, যদি সাধারণ মানুষের সাথে, ভোটারদের সাথে সরকারি দলে থাকুক কিংবা না থাকুক এই সম্পর্কটা যদি শক্তিশালী করতে চান। ডক্টর তানজিমউদ্দিন খান, আপনাকে আবারও ধন্যবাদ চর্চায় সময় দেওয়ার জন্যে।